জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে কানাডা থেকে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বক্তব্য রাখবেন প্ল্যানারি সেশনে। বিভিন্ন সংগঠন ও সমিতির নামে নাম্বার প্লেট লাগিয়ে রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ রিকশা। রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন। মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা। বরাদ্দ জমিতে না বসিয়ে ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে পাম্প নির্মাণের অভিযোগ ঢাকা ওয়াসার বিরুদ্ধে। ক্ষমতাসীন দলের নেতাদের উপর দোষ চাপালো কর্তৃপক্ষ। চরম দুর্দিন দেশীয় পাদুকা শিল্পের। প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা। জুতা আমদানির উপর শুল্ক বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। এবং রাজশাহীতে কারখানার বর্জ্য ঢুকে পড়েছে কৃষি জমি সহ নদী নালা খাল বিলে। ব্যাহত হচ্ছে চাষাবাদ। স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। ট্রিটমেন্ট প্লান্ট বসানোর তাগিদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসবার বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, শুরুতেই জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। এখন পর্যন্ত যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে সকাল থেকে লেনদেন শুরু হওয়ার পরে আধা ঘন্টা পেরিয়ে গেছে। তাতে প্রধান যে তিনটি সূচক রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের, তিনটি সূচকে এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় ধরে রেখেছে। প্রথমে যদি আমি ডিএসই এক্স ইন্ডেক্স অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান সূচকটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 10 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4634 পয়েন্টে। একই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি ডিএসই সরিভিত্তিক সূচক অর্থাৎ ডিএসই এস ইন্ডেক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি 2.19 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1113 পয়েন্টে। একই ধারাবাহিকতা রয়েছে ডিএসই বাছাই সূচক অর্থাৎ ডিএসই 30 ইন্ডেক্সে। এখানে 5.30 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1771 পয়েন্টে। আমি যদি এখন পর্যন্ত লেনদেন হওয়া টাকার অঙ্কে পরিমাণটা বলে দিই তাহলে এখন পর্যন্ত 66 কোটি টাকার শেয়ার হাত বদল হয়েছে, যার মধ্যে দর বেড়েছে 119টি প্রতিষ্ঠানের এবং দর কমেছে 54টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত রয়েছে 100টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। টপ 20 শেয়ারের তালিকাটা আমরা একটু দেখে নেই তাহলে দেখতে পাচ্ছি প্রথমেই টপ 20 শেয়ারের তালিকায় 1 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সর্বশেষ লেনদেন 117 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 119 টাকা এবং সর্বনিম্ন দর 116 টাকায়। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি তালিকার টপ 20 তালিকার 1 নম্বর অবস্থান করছে। লাফার্জ সুরমা সিমেন্ট রয়েছে তালিকার 2 নম্বরে। এটি 82 টাকা 70 পয়সা সর্বশেষ লেনদেন এবং 83 টাকা 30 পয়সা সর্বোচ্চ দর এবং 82 টাকা 50 পয়সা সর্বনিম্ন দর নিয়ে তালিকার 2 নম্বর অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি এনএসএফআইএল রয়েছে তালিকার 3 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 36 টাকা 30 পয়সা সর্বশেষ লেনদেন এবং 36 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর, যদিও প্রতিষ্ঠানটি সর্বনিম্ন দর 34 টাকায়। আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে অবস্থান করছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। এটি 74 টাকা সর্বশেষ দর নিয়ে 4 নম্বর অবস্থান করলেও সর্বোচ্চ দর 75 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন দর 73 টাকা 60 পয়সা অবস্থান করছে এই প্রতিষ্ঠানটি। তালিকার 5 নম্বরে রয়েছে ট্রাস্ট ব্যাংক, ব্যাংকিং খাতের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি 24 টাকা সর্বশেষ লেনদেন এবং সর্বোচ্চ দরও একই রয়েছে অর্থাৎ 24 টাকায় এখন পর্যন্ত লেনদেন হচ্ছে, যদিও 23 টাকা 70 পয়সা পর্যন্ত সর্বনিম্ন দরে এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত দর নেমেছে। তালিকার 6 নম্বরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি লঙ্কা বাংলা ফিনান্স। এই প্রতিষ্ঠানটি 29 টাকা 60 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 29 টাকা 60 পয়সায় সর্বোচ্চ দর, একই সঙ্গে 29 টাকা 20 পয়সায় সর্বনিম্ন দর নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থান করছে। তালিকার 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সাবমেরিন শিপিং কর্পোরেশন রয়েছে। প্রতিষ্ঠানটি 447 টাকা 80 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 449 টাকা সর্বোচ্চ দর এবং 444 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। 8 নম্বর অবস্থান করছে ইসলামী ব্যাংক অর্থাৎ ব্যাংকিং খাতে আরো একটি প্রতিষ্ঠান অবস্থান করছে টপ 20তে। এখানে এটির অবস্থান 8 নম্বরে এবং সর্বশেষ লেনদেন 30 টাকা 50 পয়সায়, 30 টাকা 50 পয়সায় সর্বোচ্চ দর এবং 30 টাকায় সর্বনিম্ন দর নিয়ে তালিকার 8 নম্বর অবস্থান করছে ব্যাংকিং খাতের এই প্রতিষ্ঠানটি। তালিকার 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এটি 170 টাকায় সর্বশেষ লেনদেন এবং 173 টাকায় সর্বোচ্চ দর এবং 170 টাকা 50 পয়সায় সর্বনিম্ন দর নিয়ে তালিকার 9 নম্বর অবস্থান করছে। তালিকার 10 নম্বরে
একমি ল্যাব রয়েছে প্রতিষ্ঠানটি 104 টাকা 90 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 105 টাকা 40 পয়সায় সর্বোচ্চ দর, একই সঙ্গে 104 টাকা 20 পয়সায় সর্বনিম্ন দর এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি অবস্থান করছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের মধ্যে প্রথম 10টির অবস্থান ছিল এরকমটাই। চলে যাচ্ছি পরের খবরে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে কানাডা থেকে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার বিকেলে তিনি নিউ ইয়র্ক পৌঁছান। ম্যানহাটনের হোটেল ওয়ালড্রফ এস্টোরিয়ায় পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বাংলাদেশ মিশন ও কনসুলেটের কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন। আজ জাতিসংঘ সদর দপ্তরে প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিয়াবুদ্দিন কিসলু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ট্রিয়াল থেকে এই ম্যানহাটনের ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়া হোটেলে এসে পৌঁছেছেন। 19শে সেপ্টেম্বর তিনি জাতিসংঘের লিডার্স সামিটে যোগ দেবেন। 20শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া 21শে সেপ্টেম্বর সন্ধ্যা 7:45 জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর একই দিনে বিকেলে প্রবাসী বাঙালিদের দেয়া নাগরিক সম্বর্ধনায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এছাড়া তার কর্মসূচিতে পরদিন 22শে সেপ্টেম্বর স্থানীয় সংবাদ মাধ্যমদের সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী এবং 23 তারিখেই তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন। এই ছিল সর্বশেষ। শিহাবুদ্দিন কিসলুর, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, পবিত্র হজ পালন শেষে তৃতীয় দিনের মতো দেশে ফিরছেন হাজিরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 137টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে আগামী 17 অক্টোবর পর্যন্ত দেশে ফিরবেন হাজিরা। হাজিদের খবর জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। শুভ। ইমতিয়াজ, বাংলাদেশ বিমানের আরও একটি ফ্লাইট 10টা 10 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং এতে কিন্তু আরও 400 জন নতুন যাত্রী তারা বাংলাদেশে ফিরেছেন হজ করে এবং তাদের মধ্যে এক ধরনের কিন্তু উচ্ছ্বাস এবং যেসব আত্মীয়রা তাদের জন্য অপেক্ষা করছিলেন তারাও কিন্তু এক ধরনের স্বস্তি প্রকাশ করেছেন তারা নিরাপদে ফেরার জন্য। তো আমরা এখানে দেখছি যে এই নিয়ে 16টি যে ফ্লাইট অবতরণ করেছে এতে মোটামুটি বলা যায় যে 7100 জন যাত্রী এখন পর্যন্ত এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে এবং আজকে কিন্তু সৌদি এয়ারলাইন্সের 2টি এবং বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি বিমান অবতরণ করেছে। তো আমরা যারা হাজি এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা মূলত শুকরিয়া করেছেন যে এরকম সারা জীবনের যে একটি প্রত্যাশা ছিল হজ করার জন্য সেটার জন্য তারা স্বস্তি প্রকাশ করেছেন। তবে ভোগান্তির কিছু ঘটনা ঘটেছে, 3 ঘন্টা 4 ঘন্টা যে বিলম্বে যে যাত্রাপথে যে ধরনের সমস্যা হচ্ছে তাদের এই জন্য কিন্তু তারা এক ধরনের কিন্তু অস্বস্তিও প্রকাশ করেছেন। তবে বলা যায় গত শনিবার থেকে যে শুরু হয়েছিল যে হজ ফ্লাইট, শনিবারে এবং রবিবারে যে ধরনের চরম ভোগান্তি ছিল সেই ধরনের ভোগান্তির মাত্রা কিন্তু কিছুটা হলেও কমতে শুরু করেছে। তো আমরা আমাদের কাছে একজন হাজি আছেন, তার সাথে কথা বলেছি তিনি কিভাবে হজ করলেন এবং রাস্তায় কোনো ধরনের ভোগান্তি হয়েছে কিনা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সুস্থভাবে সুন্দরভাবে হজ পালন করতে পেরেছি। আমাদের একটু ভোগান্তি হয়েছে শুধুমাত্র জেদ্দা বিমানবন্দরে, সেখানে স্ক্যানিং মেশিন একটা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রির যে হাজি সাহেবগণ আছেন তাদের স্ক্যানিং এর কারণেই শুধু আমাদের ফ্লাইটটা বিলম্বিত হয়েছে। আদারওয়াইজ আমরা কিন্তু 2 টাইমে পৌঁছতে পারতাম এবং আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে আসতে পেরেছি এবং সুন্দরভাবে হজ পালন করতে পেরেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা হজ করে এসেছেন তারা তাদের অনুভূতির কথা বলছিলেন এবং আমরা কিন্তু যে বাহির পথের যে মুখটি আছে যেখান থেকে রানওয়েতে 10টা 10-এ যারা পৌঁছেছিলেন তারা কিন্তু ধীরে ধীরে একে একে কিন্তু তারা বের হচ্ছেন এবং আমরা যেটা দেখছি যে তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। এবং আরো একটি কথা বলে রাখি যে গত 2 দিন কিন্তু আমরা যেটি দেখেছি যে একটি ফ্লাইট 12 ঘন্টা বিলম্বে কিন্তু এসেছিল এবং প্রথম যে ফ্লাইটটি সেটি 6.5 ঘন্টা লেটে এসেছিল শনিবারের দিন। তো সেই ধরনের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি না। তবে বলে রাখি যে এখন পর্যন্ত বাংলাদেশ বিমানের সৌদি এয়ারলাইন্সের 10টি এবং বাংলাদেশ বিমানের মোট 6টি, এই 16টি বিমান নিয়ে কিন্তু আমরা যেটা আগেও জানিয়েছি যে 7160 জন হজযাত্রী তারা এখানে ফিরে এসেছেন। তবে সৌদি এয়ারলাইন্সে যারা খুব নিরাপদে এসেছেন এবং খুব সময় মতো এখানে পৌঁছেছেন তারাও এক ধরনের অভিযোগ আমাদেরকে দিয়েছেন, যেটি হচ্ছে যে তাদের যে লাগেজ তাদের সাথে ছিল
তাদের যে লাগেজ ছিল সেই লাগেজের অনেকটা কিন্তু তারা এখন পর্যন্ত তাদের হাতে পাননি। তো এটিকে তারা এক ধরনের ভোগান্তি হিসেবে দেখছেন। তবে এটি তারা সময় মতো পেয়ে যাবেন বলেও এক ধরনের আশ্বাস তারা প্রকাশ করেছেন। এবং আপনি দেখছেন যে হজ যে যাত্রীরা এসেছে তাদেরকে ঘিরে কিন্তু তাদের পরিবার প্রিয়জনের এক ধরনের আনন্দ দেখতে পাচ্ছি। তো আমরা এখানে আরো একজন হাজি দেখতে পাচ্ছি, তার সাথে আমরা একটু কথা বলি যে তিনি যাত্রাপথে কোনো বিড়ম্বনা ফিল করেছেন কিনা। আমাদেরকে একটু বলবেন যে হজ করে ভালোই লাগছে, কিন্তু একটু মল্লেমটা একটু খারাপ করে আচরণ করে, মানে অনেক রাস্তা হাঁটায়, তাছাড়া আর কোনো সমস্যা হয়নি। আচ্ছা, একটি ভোগান্তির কথা আমরা বারবার ঘুরে ফিরে যেটি শুনছি যে জেদ্দা এয়ারপোর্টে তাদেরকে যেই সময়ের মধ্যে আসতে বলা হয়েছিল এবং যতটা সময় প্লেন মূলত ছাড়ার কথা ছিল সেই সময় থেকে কিন্তু কখনো 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা, কখনো 6 ঘন্টা পর্যন্ত বিলম্ব হয়েছে। এবং পুরো সময়টা মিলে কিন্তু বলা যায় যে বাংলাদেশে পৌঁছানো পর্যন্ত এক ধরনের 12-15 ঘন্টার এক ধরনের ভোগান্তি তাদেরকে সহ্য করতে হয়েছে। এই একটা অস্থিরতা তাদের সব ধরনের কথাবার্তার মধ্যেই ফুটে উঠছে। তবে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আমাদেরকে হজ কন্ট্রোল রুম যেটি এখানে আছে তারা আমাদেরকে বলেছেন যে এর পরবর্তী যে ফ্লাইটটি আসবে সেটি মূলত 12টায় আসবে, সেটি সৌদি এয়ারলাইন্সের। এবং এখানে যারা আছেন অনেক আত্মীয় স্বজনও কিন্তু অনেকে ভোর থেকে এবং সকাল থেকে অপেক্ষা করছেন। তারা যেই নির্ধারিত সময়ের মধ্যে আসার কথা ছিল সেই সময়ের মধ্যে আসতে না পারার কারণে তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তাদের মধ্যে এক ধরনের অসন্তুষ্টি রয়েছে। তবে এখন পর্যন্ত বলে রাখি যে 17 অক্টোবর পর্যন্ত কিন্তু এই যে ফিরতি ফ্লাইট এটা একে একে চলতে থাকবে এবং এই 137টি ফ্লাইটে মোট 49,000 হজ যাত্রী তারা ফিরে আসবেন বলে আশা প্রকাশ করছে এখানকার হজ কন্ট্রোল রুম। তো এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ খবর। ইমতিয়াজ। শুভ, আপনাকে ধন্যবাদ। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা, আর সেই খবরাখবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মুজাহিদ শুভ। যাচ্ছি পরের খবরে। রাজধানীতে দীর্ঘদিন ধরেই চলছে অবৈধ রিকশা বাণিজ্য। বিভিন্ন পরিসংখ্যান বলছে বৈধ লাইসেন্সধারী রিকশার তুলনায় 10 গুণ বেশি রিকশা চলছে নগরীতে। অনিবন্ধিত এসব রিকশায় রাজধানীর যানজট বাড়ার পাশাপাশি বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন। এমনকি রিকশার বৈধতার বিষয়ে সুস্পষ্ট ধারণা নেই অধিকাংশ রিকশা চালকদের। অবৈধ রিকশা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়ে সিটি কর্পোরেশন বলছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে তারা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন সবশেষ 1987 সালে নতুন রিকশার লাইসেন্স প্রদান করে। ওই সময় রাজধানীতে মোট নিবন্ধিত রিকশা ছিল 87,811টি। নতুন নিবন্ধন দেয়া বন্ধ থাকায় বর্তমানে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ সরকারি কোনো সংস্থার কাছে নেই রাজধানীতে অনিবন্ধিত রিকশার সঠিক পরিসংখ্যান। তবে রাজধানীতে এরকম রিকশার সংখ্যা 10 লাখেরও বেশি বলে বুয়েটের এক গবেষণায় জানা যায়। অন্যদিকে নিবন্ধন বা লাইসেন্স সম্পর্কে চালকদেরও নেই কোনো জ্ঞান। বিভিন্ন সমিতি বা সংগঠনের পক্ষ থেকে দেয়া কথিত নম্বর প্লেটকেই লাইসেন্স বলে মনে করেন তারা। মুক্তিযোদ্ধার অফিসে লাইসেন্স কিনেছে রিকশার মালিক, আমাদের তো রিকশা না। নাম্বার হলে মুক্তিযোদ্ধা, আমাকে গ্যারেজে দিয়ে যায় আর কি, মুক্তিযোদ্ধার লোকেই। এটা আমি সঠিক বলতে পারবো না, লাইসেন্স কিন্তু মাস্তানের কাছ থেকে লয়, মাস্তানের কাছ থেকে লাইসেন্স নেয়। তা করতে পারলাম না, অবশ্য তো লাইসেন্স ছাড়া কি রিক্সা চলে নাকি ঢাকা শহরে? এক একটি রিকশার পেছনে এ ধরনের 2 থেকে 5টি নম্বর প্লেটও দেখা যায়। অন্তত 30টি সংগঠন ও সমিতির দেয়া এসব নাম্বার প্লেট লাগিয়ে অবৈধ রিকশা রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে এমন তথ্যই উঠে এসেছে অনুসন্ধানে। অন্যদিকে অনিবন্ধিত রিকশা নিয়ন্ত্রণে খুব শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনার কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা। নাম্বার প্লেটের সঙ্গে এই সমিতি ওই সমিতি, কিন্তু এগুলো আসলে সিটি কর্পোরেশন থেকেও দেওয়া হয়নি এবং এটার ব্যাপারে আমরা সিটি কর্পোরেশন থেকে কোনোভাবে এই বিষয়টাকে আমরা বরদাস্ত করি না। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব এবং সেই ক্ষেত্রে এই সমস্ত রিকশা আমরা যা পাবো এগুলো আমরা জব্দ করে এটা ডাম্পিংয়ে ফেলে দিব। রাজধানীতে চলাচলে প্রধান বাহন যেমন রিকশা, তেমনি অসহনীয় যানজটেরও অন্যতম কারণ এটি। অবৈধ রিকশা নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট সংখ্যক রিকশা নিবন্ধনের আওতায় আনা হলে নাগরিক দুর্ভোগ কমার পাশাপাশি বাড়বে রাজস্ব। তাই দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। চরম দুর্দিন চলছে হাতে তৈরি দেশীয় পাদুকা শিল্পের। চোরাপথে আসা ভারতীয় জুতায় বাজার ছেড়ে যাওয়ায় প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা।
এই শিল্পের উদ্যোক্তারা জানান, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কের কারণে উৎপাদন খরচ বেড়ে যায়, হাতে তৈরি জুতার দামও কিছুটা বেশি পড়ে যায়। অথচ গুণগত মান ভালো না হলেও দাম কম হওয়ায় ক্রেতারা লুফে নিচ্ছে নিম্নমানের ভারতীয় জুতা। তাই এই শিল্পকে বাজাতে জুতা আমদানির উপর শুল্ক বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শুলি। কেউ বা আঁকছে জুতার ডিজাইন, আর কেউ বা কাঁচি ও লোহার চাকতি দিয়ে রেক্সিনে সেই ডিজাইন ফুটিয়ে তুলছে। কারিগরদের নিপুণ হাতে তৈরি এসব পাদুকা শহর এবং গ্রামের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চাহিদাই শুধু পূরণ করেনি, কর্মসংস্থান করেছে কয়েক লাখ শ্রমিকের। শুধু পুরান ঢাকা নয়, টঙ্গী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ সারা দেশে বাসাবাড়িতে গড়ে উঠেছে এ ধরনের ছোট বড় 30,000 পাদুকা কারখানা। এসব কারখানা মালিকদের অভিযোগ, জুতা তৈরির কাঁচামাল আমদানি শুল্ক বেশি হলেও জুতা আমদানি শুল্ক কম। এতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাপথে অবাধে নিম্নমানের ভারতীয় জুতা আসায় অস্তিত্ব সংকটে পড়েছে এই শিল্প। ভারত থেকে সব ধরনেরই মোটামুটি আসতেছে। আমাদের দেশে মধ্যবিত্তের সংখ্যা বেশি, তারা একটু কম দামি জুতা খুঁজে। ওই জুতাগুলা যখন আসতেছে তখন বাজারকে ভারসাম্যহীন করে দিচ্ছে। এত বিশাল আকারে হচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। যে কোনো জুতা আনলে বাংলাদেশে ঢুকলে $4 করতে হবে, এটাকে আবার গভর্নমেন্ট নামায় নিয়ে আসছে $1.5 তো $1.5 যে নিয়ে আসছে, আসার পরে দেখা গেছে আমাদের যে লোকাল মাল আমরা কোনো জায়গায় বেচতে পারতেছি না, বিদেশি জুতার সাথে আমাদের টিকতে পারতেছি না আমরা, যেহেতু আমাদের কাঁচামালের মূল্য ঊর্ধ্বগতি। উদ্যোক্তারা জানান, অবৈধ পথে আসা এসব জুতা দেশের পাইকারি মার্কেটগুলো থেকে ছড়িয়ে পড়ছে সারা দেশে। মিথ্যা ঘোষণায় দাম কম দেখে এসব জুতা আমদানি হওয়ায় সরকার হারাচ্ছে রাজস্ব। $10 জুতা এখানে আইসা ওই সরকারিভাবে লোকা ঘোষণা দিতেছে ওই লোকা $5, আর $5 লোকা এখানে চুরি করে ফেলাইছে। তো $5 যেমন ট্যাক্সটা আসতো, সেই ট্যাক্সটা তো লোকা সরকার পাইতেছে না, আর বাকি টাকাটা হলো চলে যাচ্ছে হুন্ডির মাধ্যমে। ভারত, মিয়ানমার, চায়না এবং ব্যাংকক থেকে যে জুতাগুলি আসতেছে, সেই জুতার উপরে 500% আছে সাপ্লিমেন্টারি ডিউটি যদি বাড়ায় দেয় তাহলে আমাদের এই শিল্পটা টিকবে। পাদুকা প্রস্তুতকারক সমিতির তথ্য অনুযায়ী পাদুকা কারখানাগুলো বছরে স্থানীয় বাজারে 25 কোটি জোড়া জুতা সরবরাহ করে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এ সময় বাণিজ্যে আরো থাকছে, গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুয়া কমিটি সাজিয়ে এতিম শিশুদের জন্য বরাদ্দ করা চাল লোপাট, নির্বিচারে অনেককে আসামি করলেও মূল হোতারা লাপাত্তা। ঈদের পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস কার্যক্রম। এই মুহূর্তে বন্দর এলাকায় আছে রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। ঈদের সময় চট্টগ্রাম বন্দরে যেরকম কন্টেইনার জট ছিল সেরকম কন্টেইনার জট এখন নাই, এখন স্বাভাবিক হতে শুরু করেছে। কারণ এখানে কন্টেইনার জটের কারণ, যে কারণে কন্টেইনার জট হয়ে থাকে সেটা হচ্ছে চট্টগ্রামের এই যে ঈদের আগে এবং ঈদের পরে যে 6 দিন মহাসড়কে যে যান চলাচল বন্ধ থাকে, অর্থাৎ পণ্যবাহী লরি এবং ট্রাক বন্ধ থাকে, সেটির কারণে কিন্তু আমদানিকারকরা চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস করে না। কিন্তু ঈদের পর থেকে, অর্থাৎ গত শুক্রবার পর থেকে কিন্তু আমদানিকারকরা আসতে শুরু করেছে। এখানে যে শ্রমিকরা আছে তারা আসতে শুরু করেছে এবং পণ্য ওঠানামা স্বাভাবিক হচ্ছে, পাশাপাশি খালাসও স্বাভাবিক হচ্ছে। আমি কিছুক্ষণ আগে এই বিষয়ে চট্টগ্রাম বন্দরের যে সদস্য জাফর আলমের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি বললেন, আসলে এই যে কন্টেইনার জট সেটি ছিল ঈদের পরপরই এবং এখন কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। তারা বিশেষ পদক্ষেপ নিচ্ছে যাতে কন্টেইনার জট না হয়, সেই বিষয়ে তারা পদক্ষেপ নিচ্ছে। অন্যান্য সময় কিন্তু স্বাভাবিক সময়ে যে 3.5 থেকে 4,000 কন্টেইনার, একক কন্টেইনার এখানে ডেলিভারি হয়, সেক্ষেত্রে কিন্তু ঈদের সময় হয়েছে মাত্র প্রতিদিন 400 থেকে 500 করে। কিন্তু এখন সেটি স্বাভাবিক হতে শুরু করেছে। স্বাভাবিক হওয়ার সাথে সাথে কিন্তু জট কমতে শুরু করেছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, চট্টগ্রাম বন্দরে কিন্তু যে পণ্যগুলো ডেলিভারি হয়, বিশেষ করে কন্টেইনার বাণিজ্যের প্রায় 97% এখান থেকে সম্পন্ন হয়। দেশের অন্যান্য যে বন্দরগুলো রয়েছে, বিশেষ করে মংলা বন্দর, পায়রা বন্দর, সেখানে কিন্তু কন্টেইনার ডেলিভারি খুব কমই হয় এবং সমুদ্র বাণিজ্যের প্রায় 90% কিন্তু এখানে সম্পন্ন হয় এবং আমদানি রপ্তানি বাণিজ্যে প্রায় 92% এখানে সম্পন্ন হয়। চট্টগ্রাম বন্দরের একটি তথ্য আপনাকে আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকে যে চট্টগ্রাম বন্দর গতকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে যে কন্টেইনারবাহী যে জাহাজ রয়েছে, বিশেষ করে কন্টেইনারবাহী যে জাহাজের মধ্যে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে প্রায় 11টি এবং চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে করছে প্রায় 7টি, প্রায় 18টি মতো কন্টেইনার অবস্থান করছে বহির্নোঙর এবং চট্টগ্রাম বন্দর মিলিয়ে। এছাড়া চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং
বাইরেও কিন্তু অন্যান্য যে খাদ্যপণ্য, সার, সিমেন্ট সহ বিভিন্ন জাহাজও কিন্তু সেখানে অবস্থান করছে। এখন সেরকম কিন্তু যে জটের সম্ভাবনা ছিল সেরকম জট নাই। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামের বন্দরে যে গত 15-16 অর্থ বছরে যে একটি লক্ষ্যমাত্রা তারা ছাড়িয়ে গেছে সেটি হচ্ছে 20 লাখ একক কন্টেইনার ডেলিভারি দিয়ে চট্টগ্রাম বন্দরে, এবং গত জুলাই এবং আগস্ট মাসে সেটি আরো বেড়ে গেছে। অর্থাৎ শুধু গত এক মাসে অর্থাৎ জুলাই মাসে প্রায় 2,20,000 একক কন্টেইনার ডেলিভারি হয়েছে এই চট্টগ্রাম বন্দরে। তো আমরা প্রথম থেকে যেই আশঙ্কা করছিলাম চট্টগ্রাম বন্দরে যে কন্টেইনার জট হওয়ার যে সম্ভাবনার কথা আমরা বলেছিলাম, যে সমস্যার কথা বলেছিলাম, সেটি কিন্তু এখন একেবারে কেটে গেছে বলে জাফর আলম সেটি আমাদেরকে নিশ্চিত করেছে। এবং তিনি বলছেন যে প্রতিদিনই কিন্তু আমদানিকারকরা আসছেন চট্টগ্রাম বন্দরে এবং শ্রমিকরাও আসছেন, তারা পণ্যগুলো ডেলিভারি দিচ্ছেন। আরেকটি কথা হচ্ছে, চট্টগ্রাম বন্দর খোলা থাকলেও কিন্তু এই চট্টগ্রাম বন্দরে যে 20টি প্রতিষ্ঠান রয়েছে সেগুলোও কিন্তু খোলা থাকে। সেগুলোই কারণ এগুলো হচ্ছে অধিকাংশ কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান, এরা কিন্তু দায়বদ্ধ থাকে আমদানিকারকদের। আমদানিকারকরা যদি চায় তাহলে তারা পণ্য ডেলিভারি যে কোনো সময় দিতে বাধ্য, অর্থাৎ তারা আমদানি কাজ করে ডিপেন্ড করে। তো সবকিছু মিলে এটা বলতে পারি যে আগে যে জট ছিল চট্টগ্রাম বন্দরে, সেই জট এখন অনেকটা কমে গেছে, এখন স্বাভাবিক পথে, এবং যে আমদানিকারকরা আছে তাদের ভয়ের কোনো কারণ নেই, সেই বিষয়টি কর্তৃপক্ষ বলছেন। তো এই ছিল চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ওঠানামা এবং কন্টেইনার ডেলিভারি সর্বশেষ তথ্য। ইমতিয়াজ। ঈদের ছুটির পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস কার্যক্রম। সেই খবরাখবর জানাতে বন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। আগামী মাস থেকে মুন্সিগঞ্জের গজারিয়ায় ওষুধ শিল্প পার্কে প্লট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল মতিঝিলে শিল্প ভবনে ওষুধ শিল্প মালিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, এই শিল্প পার্কটি চালু হলে ওষুধ তৈরির কাঁচামাল আমদানি প্রায় 70% কমে যাবে। র মেটেরিয়ালস গুলো যেগুলি ওনাদেরকে আমদানি করতে হয় সেগুলি যাতে না হয় তার জন্য সরকারের পক্ষ থেকে ওনাদের মাধ্যমে আমরা যে একটা এপি পার্কের সিদ্ধান্ত 2008 সালে নেওয়া হয়েছিল সেটা এখন সমাপ্তির পথে। এই কার্যক্রমটা এখন সমাপ্তির পথে এবং অতি শীঘ্র অক্টোবরের ভিতরে ওনারা জমির বরাদ্দ দিয়ে দেবেন এবং কাজ শুরু হবে। পরবর্তীকালে এখানে ইন্ডাস্ট্রিগুলি চালু হবে। বরাদ্দ দেওয়া সরকারি জমিতে পাম্প নির্মাণ না করে ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে পাম্প নির্মাণের অভিযোগ উঠেছে ঢাকা ওয়াসার বিরুদ্ধে। বছরের পর বছর বিষয়টি ওয়াসা কর্তৃপক্ষকে জানানো হলেও সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রথমে জায়গা দখলের বিষয়টি এড়িয়ে গেলেও পরে দোষ চাপিয়ে দেন স্থানীয় নেতাদের উপর। রতনচন্দ্র মজুমদার এবং আব্দুল মোমেনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুল রুদ্র। 1989 সালে মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং এর এই জায়গাটি নিজ নামে কেনেন শফিকুল ইসলাম। এরপর বাড়ি নির্মাণ করে সপরিবারে বসবাস শুরু করেন। হঠাৎ করেই 2012 সালে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি জায়গাটির দখল নিয়ে তা ঢাকা ওয়াসার কাছে হস্তান্তর করে। পরে শফিক ওয়াসায় যোগাযোগ করে জানতে পারেন জায়গাটি পাম্প নির্মাণের জন্য নেওয়া হয়েছে। তখন ওয়াসা কর্তৃপক্ষ জেলা প্রশাসক প্রেরিত একটি কাগজ দেখান শফিককে। জেলা প্রশাসকের বরাদ্দ দেওয়া সরকারি জায়গা, যার দাগ নম্বর 135, কিন্তু ওয়াসার দখলে যায় 137 নম্বর দাগে থাকা জায়গাটি, যা কিনা ব্যক্তি মালিকানাধীন, যেখানে ওয়াসা তাদের পাম্প নির্মাণ করে। ওয়াসার কোনো সার্ভেয়ার ছিল না, ডিসি সাহেবের কোনো সার্ভেয়ার ছাড়াই এই জিনিসটা জবরদখল করা হয়েছে। দুটা মেয়ে নিয়ে আমি কি করবো জানি না। আমি আমার ছোট্ট সংসার সেটা ধ্বংস হয়ে গেছে। এখন যদি আমার সারা জীবনের সঞ্চয় এই জায়গাটা যদি একটু পাই তাহলে হয়তো মেয়েদেরকে নিয়ে মানুষ করতে পারবো। 2 বছর আগে ওয়াসার এমডির কাছে আমরা আবেদন করছি, ওনার এখনো কোনো ইস্যুরে পাইনি। ওয়াসার ভুলে জীবনের সব সঞ্চয় এক করে কেনা ভিটেমাটি হারিয়ে নিঃস্ব এই মানুষটি। এ ব্যাপারে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি জানেন না বলে জানান। আমি তো জানি না এখনো কিছু। 135 আপনি আমাকে দেন কাগজপত্র দিলে আমি সব দেখে দিব। আমাকে বলেন অভিযোগটা দিতে, পুরো ডিটেলস আমার ভূমি ডিপার্টমেন্ট আছে, ওরা সবটা দেখে দিবে। কারণ এরকম কোনো অভিযোগ যদি আমি পেয়ে থাকি অবশ্যই এটা যাচাই করে দেখবো। পাম্প শেষ হয়ে গেলে আমরা জায়গাটাকে ফেরত দিয়ে দিই। অথচ ব্যক্তি মালিকানাধীন জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য করা আবেদনপত্র ওয়াসা গ্রহণ করেছে, সেই প্রমাণও মিলল কাগজপত্রে। কে বা কারা জায়গাটি ওয়াসাকে বুঝিয়ে দিল, এমডির কথা মতো এলাকায় গিয়ে তা জানার চেষ্টা করে সময় সংবাদ। প্রকৃতপক্ষে তারা এতটাই শক্তিশালী যে জীবন বাঁচাতে ভয়ে কেউ কথা বলতে রাজি হননি। ছবি নিলে আমাদের সমস্যা আছে, আমরা সাধারণ মানুষ তো, আর এখানে নেতা কর্মীদের প্রভাব ভালো। ভুক্তভোগী আরো জানান, এ বিষয়ে নিম্ন আদালতে একটি মামলা চলমান আছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।
রাজশাহী নগরীর 4.5 লাখ মানুষের বর্জ্যের সাথে ছোট বড় 30টি কারখানার বিষাক্ত বর্জ্য মিশছে নগরীর উপকণ্ঠ পবা উপজেলার খালবিলে। খাল উপচে বিষাক্ত এ পানি কৃষি জমিতে ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। কৃষকের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে নগরবাসীও। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ রোধে ট্রিটমেন্ট প্ল্যান্টের পাশাপাশি বর্জ্য কমাতে বাড়াতে হবে সচেতনতা। আর মেয়র জানালেন, সমস্যা সমাধানে কর্পোরেশনের ইচ্ছে থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। রাকিবুল হাসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। প্রতিদিন শহরে ব্যবহৃত 7 কোটি 10 লাখ লিটার পানি, বিভিন্ন স্থানে ড্রেনের সাথে পয় নিষ্কাশন সংযোগ, আবর্জনা ও পচাগলা বস্তুর সাথে কারখানার ক্ষতিকর বর্জ্য মিশছে ড্রেনের পানিতে। শহরের কালো বিষাক্ত এ পানি 8টি ড্রেন দিয়ে মিশছে পবা উপজেলার নদীনালা ও খালবিলে। এ পানি কৃষি জমির পাশাপাশি সবজির ক্ষেত সহ বিভিন্ন কাজে ব্যবহারের ফলে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগে। আবার পচা পানিতে মশামাছির উপদ্রব থাকছে বছর জুড়েই। সেই সাথে প্রতিদিন কর্পোরেশন 300 থেকে 400 টন বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে গ্রামের পরিবেশও। খুব দুর্গন্ধ, নিঃশ্বাস নেওয়া যায় না। দেড় মাস আগে আমাদের গোটাবিল আবাদ হয়েছে, আর এখন এই দেড় মাস পর থেকে আবাদ হয় না। গা হাত চুলকানি এগুলা ব্যাপক বাড়ায়। শুধু তাই না, এই যখন পানি কম থাকে তখন এই আবর্জনার কারণে মাছও মারা যায়। বিশেষজ্ঞদের পরামর্শ, দূষণ রোধে ট্রিটমেন্ট প্ল্যান্টের পাশাপাশি বর্জ্য কমাতে শহরের মানুষের সচেতনতায় কাজ করতে হবে কর্পোরেশনকে। দূষণটা নিয়ন্ত্রণে আনতে গেলে আমাদের দুটি জিনিস দরকার। একটি হচ্ছে যে ট্রিটমেন্ট প্ল্যান্ট, একই সাথে মানুষের কালচারাল একটি পরিবর্তন আনতে হবে। আমাদের পানি ব্যবহার কমাতে হবে, বর্জ্য সৃষ্টি কমাতে হবে। এটি কিন্তু একটা সামাজিক আন্দোলন ছাড়া সম্ভব নয়। অবশ্য মেয়র বলছেন, সমস্যা সমাধানে কর্পোরেশনের ইচ্ছা থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। হিউজ পরিমাণ একটি বড় অঙ্কের অর্থের ব্যাপার, এটা প্রজেক্ট, এটা তো আর আমাদের দেশে সেই টেকনোলজি নাই। সেটিতে অবশ্যই আমাদের বর্জ্যটাকে আবার রিফাইন করে ব্যবহারের উপযোগী করা, এটা উন্নত বিশ্বে আছে। তবে আমাদের মাথায় অবশ্যই পরিকল্পনা আছে, আমরা সরকারের কাছে লিখেছি, আবার লিখব। পবা উপজেলার 9টি গ্রামের উপর দিয়ে বয়ে চলা 3টি খালবিল দিয়ে প্রবাহিত হচ্ছে শহরের দূষিত পানি। কৃষি ও গৃহস্থালী সহ নানা কাজে এ পানি ব্যবহার করছে গ্রামের প্রায় 5000 মানুষ। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। অবকাঠামো আছে, প্রতিষ্ঠানও আছে, কিন্তু হাওয়া হয়ে গেছে এতিম শিশুদের জন্য সরকারের দেয়া বরাদ্দ। ঘটনাটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার। ভুয়া কমিটি সাজিয়ে মাদ্রাসা ও এতিমখানার নামে বরাদ্দের চাল পুরোটাই আত্মসাৎ করা হয়েছে। 2 বছর পেরিয়ে গেলেও মূল হোতারা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। অথচ মামলা মাথায় নিয়ে আতঙ্কের সময় পার করছেন নিরীহ মানুষরা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদাদুল ইসলাম বাবু। সুন্দরগঞ্জের ফলগাছা গ্রামের শফিকুল ইসলাম পেশায় একজন সাইকেল মেকার। খেটে খাওয়া এই মানুষটি চাল আত্মসাতের অভিযোগে এখন সার্টিফিকেট মামলার আসামি। তার দাবি, তাকে কাগজে কলমে মনমত আদর্শপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি বানিয়ে উত্তোলন করা হয় 2 মেট্রিক টন জিআরের চাল, যার কিছুই জানেন না তিনি। এমনিভাবে চাল আত্মসাতের অভিযোগে সার্টিফিকেট মামলা মাথায় নিয়ে শফিকুলের মতো চোখে অন্ধকার দেখছেন নিরীহ অনেক মানুষ। আমাকে টিআরের মামলা দিয়েছে, সার্টিফিকেট মামলা। সে টিএর সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। আমরা যতই মেকারি করি, আমারও কোনো মান সম্মান আছে। মরা যাওয়ার আজকে 8 বছর পরে চাল উত্তোলন করছে। মরা মানুষ কি কবর থেকে উত্তোলন করি আবার চাল উত্তোলন করতে পারে নাকি? যে সেই লোক আমাকে বলে, কেমন ভাই চাল কত টাকা বেচলেন, কত, আমার ইজ্জতের একটা প্রশ্ন আছে না। মাদ্রাসা ও এতিম শিশুদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত চাল আত্মসাতের খবর সময় সংবাদে প্রচারের পর কর্তৃপক্ষের তদন্তে সত্যতাও মিলেছে। কিন্তু যারা খাতা কলমে বিতরণ দেখিয়ে চাল আত্মসাৎ করেছেন, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। এই কাজটি কে করলো এবং কারা করলো, এদের যেন কঠিনভাবে শাস্তি হয়। আমরা লিস্টেড, অথচ আমরা মাল পাই নাই। বারবার তলব করতেছে। একবার ম্যাজিস্ট্রেট এসে সরজমিনে তদন্ত করলো, তাদের সাক্ষাৎকার দিলাম, বললাম যে না, আমরা পাই নাই। তবে স্থানীয় সংসদ সদস্যের দাবি, সরকারি কর্মকর্তা সহ 5 ব্যক্তি মূলত চাল আত্মসাতের সাথে জড়িত। আর জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বলছেন, বিচারের মধ্য দিয়েই বিষয়টি সুরাহা হবে। এনআইডি কার্ড তারা দিয়েছেন, তারা সই স্বাক্ষর দিয়েছেন। যদি হয় যে তিনি সত্যিকার অর্থে দেননি, তাহলে প্রতিকার পাবেন। আর যদি তিনি দেওয়া সত্ত্বেও অস্বীকার করেন এই মুহূর্তে, তাহলে তো আইন তার স্বাভাবিক গতিতে চলবে। আমরা যেটি জানতে পারছি, 5 জন মিলে এই অপকর্মটা করছে। আমরা চাচ্ছি যে 5 জনের বিরুদ্ধে মামলা হোক। সুন্দরগঞ্জ উপজেলার তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সময় সংবাদকে জানান, স্থানীয় সংসদ সদস্য দ্বারা অনুমোদিত কমিটিকে তিনি 2014-15 অর্থ বছরে জিআরের 50 মেট্রিক টন চাল 25টি মাদ্রাসা ও এতিমখানার নামে বরাদ্দ করেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
মৌলভীবাজারে বাণিজ্যিকভাবে আনারস ও লেবুর চাষের পাশাপাশি নাগামরিচের চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। দেশি চাহিদা মিটিয়ে এই মরিচ এখন যাচ্ছে বিদেশেও। তবে এবছর মরিচ ছত্রাকের আক্রমণ দেখা দেয় শঙ্কিত তারা। আর এ মরিচের চাষ বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড়ের ভাঁজে ভাঁজে সারি সারি আনারস আর লেবুর গাছ, তারই ফাঁকে সাথী ফসল হিসেবে নাগা মরিচের আবাদ করছেন মৌলভীবাজারের চাষিরা। জেলার সব উপজেলাতেই এ মরিচের চাষ হলেও পাহাড় ও টিলা বেষ্টিত শ্রীমঙ্গলে এর চাষ হয় বেশি। প্রতিদিন অন্তত 10 থেকে 15 লাখ টাকার মরিচ বিক্রি হচ্ছে জেলার আড়তগুলোতে। সুগন্ধি এ মরিচের চাহিদা রয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, আর বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে তা যাচ্ছে বিদেশেও। এবার প্রচুর পরিমাণ নাগা মরিচ হয়েছে। 2000 গাছে প্রায় 2.5 লক্ষ টাকার নাগা বেচছি। আরো 2 সিজনে মনে করেন আরো 2-3 লাখ টাকার বেচার চিন্তা ভাবনা আছে। ইউরোপ কোম্পানিতেও যায়, সিমার্কেও যায়, আরো বিভিন্ন কোম্পানিতে এই নাগাগুলা নেয়। তবে এবছর ছত্রাকের আক্রমণ দেখা দেয় শঙ্কিত মরিচ চাষিরা। কৃষি বিভাগ থেকে যদি আমরা এটার প্রতিকারের জন্য কোনো যদি সুব্যবস্থা যদি দেন, তাহলে আমরা নাগামরিচ থেকে আরো ফলন বেশি পাই। লাভজনক হওয়ায় নাগা মরিচের চাষ বাড়াতে সহযোগিতার আশ্বাস দিলেন জেলার কৃষি কর্মকর্তা। আমরা চেষ্টা করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এটা চাষটা সম্প্রসারণ কিভাবে করা যায় সেটা আমরা উদ্যোগ নিয়েছি এবং আগামীতে আশা করতেছি আস্তে আস্তে এর চাষাবাদের এরিয়াটা আস্তে আস্তে বাড়বে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজারের 20 হেক্টর জমিতে প্রায় 20 মেট্রিক টন নাগা মরিচ উৎপাদন হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। সাতক্ষীরায় জমে উঠতে শুরু করেছে 15 দিনব্যাপী ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। শনিবার সকালে শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ের বটতলায় বসেছে এ মেলা। শুরুর দিন থেকেই বটতলায় জড়ো হয়ে ফুল দিয়ে মনসা দেবীর পূজা দেন হিন্দু নরনারীরা। দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরাও এসেছে মেলায় অংশ নিতে। এ উপলক্ষে মেলার স্টলগুলোতে লোকজ পণ্যের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। এবারের মেলার মূল আকর্ষণ হিসেবে থাকছে বেহুলা লক্ষিন্দরের জীবনী নিয়ে ভাসান যাত্রাপালা। প্রতি বছরই হিন্দু ধর্মাবলম্বীরা মনসা দেবীর পূজা ও বিশ্বকর্মীর পূজা উপলক্ষে এ মেলার আয়োজন করে থাকে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ টিটিআইপি চুক্তির বিরোধিতা করে বর্তমানে জার্মানি জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। টিটিআইপি সই হলে নাগরিক অধিকার লঙ্ঘিত হবে বলে দাবি বিক্ষোভকারীদের। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় এই বাণিজ্য চুক্তির বিষয়ে আগামী অক্টোবরে দ্বিপাক্ষিক আলোচনা শুরুর কথা রয়েছে। বিশ্বায়ন বিরোধী নানা প্ল্যাকার্ড ও স্লোগানে মুখরিত বার্লিনের রাজপথ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত টিটিআইপি চুক্তির বিরোধিতা করে এই বিক্ষোভে যোগ দেয় রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়নের সদস্যরা। বিক্ষোভ হয়েছে মিউনিখেও। প্রস্তাবিত চুক্তিটিকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর বাস্তবায়ন হলে সংশ্লিষ্ট দেশগুলো তাদের আমদানি শুল্ক প্রত্যাহার কিংবা শূন্যের কোটায় নিয়ে আসবে। টিটিআইপির ক্ষুদ্র সংস্করণ সেটা নামের একই ধরনের একটি চুক্তি হওয়ার কথা রয়েছে কানাডার সঙ্গেও। এ চুক্তি আটলান্টিকের দুপারের বাণিজ্য প্রবাহ জোরদার, নতুন প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করবে। কিন্তু চরম গোপনীয় এই চুক্তির বিরোধীরা বলছেন টিটিআইপি উত্তর আমেরিকা ও ইউরোপের কোটি কোটি ভোক্তার নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। এতে বড় বড় কোম্পানির ক্ষমতা বেড়ে যেতে পারে, যা নাগরিকদের খাদ্য নিরাপত্তা ও পরিবেশগত আইনের উপর চাপ সৃষ্টি করবে। চুক্তির পক্ষে বিপক্ষে মতামত দেবার মাত্র 2 ঘন্টা আগে চুক্তির খসড়া হাতে পাবেন সংসদ সদস্যরা। কেবলমাত্র পড়ে দেখতে পারলেও কোনো নোট নিতে দেয়া হবে না। টিটিআইপি চুক্তির বিষয়ে জনগণকে একেবারেই অন্ধকারে রাখা হবে, যা সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের বাজার বান্ধব গণতন্ত্র আমরা চাই না। সম্ভাব্য চুক্তির প্রতিবাদে তৃতীয়বারের মতো রাস্তায় নামলাম আমরা। খুব সম্ভবত কর্তৃপক্ষের কাছে জনগণের বার্তা পৌঁছেছে। 2013 সালে টিটিআইপি নিয়ে আলোচনা শুরু করে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার আগেই চুক্তিটি সম্পন্ন করতে চান। তাই আগামী অক্টোবরে এই চুক্তির বিষয়ে নতুন করে আলোচনা শুরুর কথা রয়েছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন কার্যক্রম। লেনদেনের সবশেষ খবর জানতে চলে যাচ্ছে ডিএসসি অফিসিয়াল ওয়েবসাইট dse.org-তে। আমরা এখন পর্যন্ত সকাল থেকে যে লেনদেন পরিস্থিতি শুরুতেই জানিয়ে দিয়েছিলাম সেই একই ধারাবাহিকতা রয়েছে এখন পর্যন্ত, অর্থাৎ ডিএসসির যে প্রধান তিনটি সূচকই এখন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন পরিচালিত হচ্ছে। প্রথমে যদি আমি ডিএসসি এক্স ইন্ডেক্সের অবস্থানটা বলে দিই, তাহলে এই সূচকটি এখন পর্যন্ত অবস্থান করছে 12.99 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4636 পয়েন্টে। একই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি সরিয়ে সূচক অর্থাৎ ডিএসসি এস ইন্ডেক্স এখানে 2.55 পয়েন্টের মতো অতিরিক্ত যোগ হয়েছে এবং অবস্থান করছে 1113 পয়েন্টে। একই ধারাবাহিকতা ডিএসসি 30 ইন্ডেক্স এখানে 4.28 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1770 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত 158 কোটি টাকার শেয়ার হাত বদল হয়েছে, যার মধ্যে দর বেড়েছে 127টি প্রতিষ্ঠান এবং দর কমেছে 92টি। দর অপরিবর্তিত রয়েছে 64টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সকাল থেকে লেনদেন হওয়ার পর থেকে এখন পর্যন্ত অর্থাৎ 10:30-এ যখন লেনদেন শুরু হয়, শুরুতেই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে যে লেনদেন পরিস্থিতি শুরু হয়েছিল সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, অর্থাৎ 10:30-এর পর থেকে এখন প্রায় 1.5 ঘন্টার মতো পার হয়ে গিয়েছে। 1.5 ঘন্টা পরও সেই সূচক এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। টপ 20 শেয়ারের তালিকাটা একটু জানিয়ে দেই, তাহলে প্রথমেই আমি দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের তালিকায় লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড রয়েছে 1 নম্বরে। এই প্রতিষ্ঠানটি সর্বশেষ 82 টাকা লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ 83 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন 81 টাকা 70 পয়সা নিয়ে তালিকার 1 নম্বর অবস্থান করছে এই প্রতিষ্ঠানটি। তালিকার 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানটি সর্বশেষ 116 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 119 টাকা, যদিও এই প্রতিষ্ঠানটি 115 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তালিকার 3 নম্বর অবস্থান করছে লিন্ডার বিডি। প্রতিষ্ঠানটি 1459 টাকা সর্বশেষ লেনদেন এবং 1463 টাকা 60 পয়সা সর্বোচ্চ দর এবং 1434 টাকায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। যদিও প্রতিষ্ঠানটি গতকাল 1432 টাকায় সর্বশেষ লেনদেন হয়েছিল, সেই তুলনায় আজকের এই প্রতিষ্ঠানটি অনেকটাই দর বেড়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি লিন্ডার বিডির পরে লঙ্কা বাংলা ফিন্যান্স রয়েছে। এই প্রতিষ্ঠানটি 29 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে। একমি ল্যাব রয়েছে তালিকার 5 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 105 টাকা সর্বোচ্চ দরে এবং ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড রয়েছে তালিকার 6 নম্বরে। এটি 36 টাকা 40 পয়সা লেনদেন হচ্ছে। বিএসআরএম স্টিল লিমিটেড রয়েছে তালিকার 7 নম্বরে। নতুন করে উঠে এসেছে এই প্রতিষ্ঠানটি। 46 টাকা 90 পয়সায় সর্বোচ্চ দর এবং 44 টাকা 70 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 8 নম্বরে ট্রাস্ট ব্যাংক ব্যাংকিং খাতের এই প্রতিষ্ঠানটি 24 টাকা 10 পয়সা সর্বোচ্চ দর এবং 23 টাকা 70 পয়সা সর্বনিম্ন দর নিয়ে তালিকার 8 নম্বর অবস্থান করছে। বিএসআরএম লিমিটেড রয়েছে তালিকার 9 নম্বরে। নতুন করে এই প্রতিষ্ঠানটি উঠে এসেছে টপ 20 শেয়ারের তালিকায়, যার সর্বোচ্চ লেনদেন 185 টাকা 50 পয়সায়। আইপিডিসি রয়েছে তালিকার 10 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 38 টাকা 20 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 38 টাকা 60 পয়সায় সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে। তালিকার 11 নম্বরে দেখতে পাচ্ছি সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এটি 173 টাকা সর্বোচ্চ দর এবং 170 টাকা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। ফার্স্ট সিরামিক্স রয়েছে তালিকার 12 নম্বরে। এটি 26 টাকা 40 পয়সা সর্বোচ্চ এবং 25 টাকা 30 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 13 নম্বরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এই প্রতিষ্ঠানটি 489 টাকায় 449 টাকায় সর্বোচ্চ এবং 443 টাকা 20 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। কেডিএস অ্যাক্সেসরিজ রয়েছে তালিকার 14 নম্বরে। এটি 75 টাকা 20 পয়সা সর্বোচ্চ এবং 72 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। ইসলামী ব্যাংক রয়েছে তালিকার 15 নম্বরে। এটি 30 টাকায় সর্বোচ্চ দর এবং 30 টাকায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। এই প্রতিষ্ঠানটা আমরা এর আগে দেখেছিলাম টপ 20-র উপরের দিকে ছিল, অনেকটাই নেমে এসেছে এতক্ষণে। তালিকার 16 নম্বরে রয়েছে জিপিএইচ ইস্পাত। এই প্রতিষ্ঠানটি 31 টাকা 30 পয়সা সর্বোচ্চ দর এবং 30 টাকা 70 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। ন্যাশনাল টিউব রয়েছে তালিকার 17 নম্বরে। প্রতিষ্ঠানটি 135 টাকা 90 পয়সা সর্বোচ্চ এবং 131 টাকায় সর্বোচ্চ দর নিয়ে অবস্থান করছে। স্কয়ার ফার্মা রয়েছে তালিকার 18 নম্বরে। প্রতিষ্ঠানটি 267 টাকায় সর্বোচ্চ এবং 264 টাকা 40 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 19 নম্বরে এমজেএল বিডি। এই প্রতিষ্ঠানটি 113 টাকা 40 পয়সা সর্বোচ্চ এবং 112 টাকা 50 পয়সায় সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে। বিডি ফিন্যান্স রয়েছে তালিকার 20 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 14 টাকা 30 পয়সা সর্বোচ্চ দর এবং 13 টাকা 60 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি এখন পর্যন্ত ছিল এরকমটাই। আবারও জানিয়ে দিচ্ছি সময়ের বাণিজ্যের শিরোনামগুলি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে কানাডা থেকে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বক্তব্য রাখবেন প্লেনারি সেশনে। বিভিন্ন সংগঠন ও সমিতির নামে নাম্বার প্লেট লাগিয়ে রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ রিকশা। রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন, মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা। বরাদ্দ জমিতে না বসিয়ে ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে পাম্প নির্মাণের অভিযোগ ঢাকা ওয়াসার বিরুদ্ধে। ক্ষমতাসীন দলের নেতাদের উপর দোষ চাপালো কর্তৃপক্ষ। চরম দুর্দিন দেশীয় পাদুকা শিল্পের। প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হচ্ছে অনেক কারখানা। জুতা আমদানির উপর শুল্ক বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। এবং রাজশাহীতে কারখানার বর্জ্য ঢুকে পড়েছে কৃষি জমি সহ নদী নালা খাল বিলে। ব্যাহত হচ্ছে চাষাবাদ, স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। ট্রিটমেন্ট প্লান্ট বসানোর তাগিদ। এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।